নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব এই মুহূর্তে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন যে মানুষটিকে আলাদা করে বলার কিংবা চেনানোর কোনো দরকারই পড়েন না, যিনি ইতিমধ্যে দেশে বিদেশে নানান সম্মান এবং নানান ভালোবাসা কুড়িয়ে এসেছে। সেই মানুষটিকেই আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে, টেলিভিশন পর্দার সামনে। যে মানুষটি ইতিমধ্যেই কিন্তু এপিজে আব্দুল কালাম 2024 সম্মানে সম্মানিত এবং ভূষিত। তাছাড়াও কিন্তু বি.আর. আম্বেদকর জাতীয় পুরস্কার 2024-এ সম্মানিত এবং পুরস্কৃত। এমন একজন ব্যক্তিত্বকে পেয়ে আমরা কিন্তু সত্যি আজকে ধন্য, কারণ যে মানুষটি 1008 উপাধিতে ভূষিত স্বর্গীয় মহন্ত স্বামী সত্যানন্দ গিরি মহারাজের দৌহিত্র, যিনি শৈশব থেকেই তন্ত্র সাধনা করছেন এবং 2005 সাল থেকেই মিডিয়া জগতের সঙ্গে যুক্ত, তিনি হচ্ছেন অ্যাস্ট্রোলজার, তন্ত্র এবং বাস্তু বিশেষজ্ঞ দেবাশিস মুখার্জি। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। সবাইকে প্রণাম জানাই, সবাইকে ভালোবাসা জানাই। আর আমার অনুষ্ঠানে আপনারা দেখেছেন কেন আমি একদম পরিষ্কার কথা বলি। অনেকে টোটকার জন্য বিরক্ত করতেন আমাকে, যে এই টোটকাটা দিন, ওই টোটকা দিন। একটার পর একটা জিনিসের টপিকে আসবো। শুধু প্রথম কথা বলি, যারা অদূর প্রান্তরে দেখছেন বসে, কাকিমা জেঠিমা বয়স্ক যারা দেখছেন তাদের প্রায় অসংখ্য কোটি প্রণাম এবং দাদা বৌদিদের আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। ছোট ভাই বোনদেরকে বলবো, পড়াশোনা করলেই ভালোবাসা পাবে, নাহলে পাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে টোটকা আসবো, অনেক টোটকায় আসবো। আস্তে আস্তে জিনিসগুলো একটু একটু করে শান্তিভাবে বোঝার চেষ্টা করবেন যে আমি যে অনুষ্ঠান কি বলতে চাই। কেন আমার যে অনুষ্ঠান, আমি যতগুলো চ্যানেলে অনুষ্ঠান করেছি, হাজারো হাজারো মানুষ কিন্তু সেই জায়গায় উপকৃত। কিন্তু একটা কথা হচ্ছে কি বন্ধু, সবসময় টেক অ্যান্ড পলিসি না কি বলে, সেটা কিন্তু হয় না যে আমি টাকা দেবো সব কিছু পেয়ে যাব। একটা কথা মাথায় রাখবেন, কখনো একটা কথা না, গুরুজনদের কথাও কিন্তু কাজে লেগে যায়। এটা আমি বিশেষ করে আমার দাদুর থেকে শিখেছি। সুতরাং আসছি প্রোগ্রামে। একদমই তাই দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে এবং শান্তি ফিরিয়ে আনতে। আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা ভীষণভাবে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে বাচ্চাদের পড়াশুনো। তা নিয়ে কিন্তু বাবা মারা ভীষণ চিন্তিত, কারণ এরকম অনেক বাচ্চাই বাবাদের দেখা যাচ্ছে যে যারা হয়তো একসময় খুব ভালো পড়াশোনায় ছিলেন, খুব ভালো রেজাল্ট করতো, কিন্তু এই মুহূর্তে তাদের পড়াশোনায় কোনো রকম বাধা সৃষ্টি হচ্ছে কিংবা রেজাল্টটা আগের মতন হচ্ছে না। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না? পারিপার্শ্বিক কোনো চাপ রয়েছে কিংবা বাবা মার তরফ থেকে এমন কোনো প্রেশার রয়েছে যে যার জন্য তারা পড়াশোনা করতে পারছেন না? এইসব বিস্তারিত আলোচনা যিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করবেন, তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। দাদা, হ্যাঁ, একটা ভালো কথা, ভালো যে বাচ্চাদের পড়াশোনা, আমিও এটা নিয়ে খুব চিন্তিত, মানে অ্যানালাইসিস করে বেড়াচ্ছি যে কী করে কী করা যায়। কিন্তু সব থেকে সত্যি কথা বলতে আপত্তি নেই, যখন একটা বাচ্চার বয়স বাড়ছে, ক্লাস 6 থেকে পাস করে 7-এ উঠছে, এই বাচ্চা বয়সে ফার্স্ট অপশন হচ্ছে তাদের হাতে মোবাইল পড়ে গেছে। 1 নম্বর অপশন কিন্তু এটা। কেন তারা পড়াশোনার জায়গায় এইসব ইউটিউব দেখতে 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 ওর মনটা চলে যাচ্ছে অন্যদিকে। গেম খেলা, গেমটা এমন গেম খেলা শুরু করছে, তাতে মানসিক অবস্থা অন্য জায়গায় যাচ্ছে। এতে কি হয়, ব্রেনে না কিছুটা হ্যাম্পেয়ার হয়। তাতে কি হয়, পড়ার জায়গাটা ভুলে যায়। ভুলবশত ঘরে পড়ছে ঠিক, আপনাকে পড়া দেবে ঠিক, স্কুলে যখন যাবে, এক্সাম যখন হবে, বাড়িতে এসে বলবে আমি ঠিক লিখেছি, যখন রিপোর্ট কার্ড আসবে তখন দেখবেন সেটা ভুল বেরিয়েছে, সে ফেল করে গেছে। আর একটা কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলবো যে 5 বছর আগে কোনো বাচ্চাকে কোনো জ্যোতিষী বা কোনো তন্ত্র সাধকের কাছে নিয়ে যাবেন না। অন্তত 5টা বছর স্বয়ং ঈশ্বর তার প্রতি থাকেন, তারপর তার হরস্কোপটা বিচার করাবেন। তার কয়েকটা ভাবচক্র দেখতে হয় যে পড়াশোনা কোন স্ট্রিমে যাবে, কোন ক্লাসে কতদূর পড়াশোনা করতে পারবে, কি স্ট্রিম নেবে। সেই জন্য দয়া করে একটা কথা বলি, মিথ্যা প্ররোচনায় পা দেবেন না। দৌড়ে দৌড়ে কোনো ঠাকুর বাড়ি চলে যাবেন না, যেখান থেকে সর্ষে পড়া, নুন পড়া, তেল পড়া নিয়ে এসে বাচ্চাটার জীবনটা নষ্ট করবো, এসব করতে যাবেন না। ফ্রেশ থাকুন, ঈশ্বর বলে একজন আছে, তার উপর আস্থা রাখুন। তারপর যদি আপনার মনে হয় যে, দেখুন অনেকে বলবে যে আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজার জ্যোতিষ দেখিন না। আমি কিন্তু ঘুরিয়ে ফিরে কথা বলা পছন্দ করি না। আমি জানি আমার অনুষ্ঠান দেখছেন, যারা পছন্দ হয় তারা আমার কাছেই আসবেন। তো যারা আসবেন তাদেরকে একটা কথা বলি, বাচ্চাটার ডেট অফ বার্থ, টাইম, প্লেসটা অরিজিনাল দেখে নিয়ে আসবেন, যাতে আমার বুঝতে সুবিধা হয়। সেই সূত্রে আপনাকে গাইডলাইন করে দেওয়া যেতে পারে যে আপনি কি করবেন। কিন্তু টোন পড়াবেন না, কোনো পাথর স্টোন আগেই পড়াবেন না। হয়তো দেখা যাচ্ছে কোনো রকম নীল সরস্বতী কবচ দিলেও কিছুটা কাজ হতে পারে। আবার দেখা যাচ্ছে কোনো গাছের শিকড় পড়ালে তাতেও কিছু কাজ দিতে পারে। আবার দেখা যাচ্ছে কালার থেরাপি, যে ঘরে পড়াশোনা করছে, অ্যাডভান্স একটা আপনাদের ওপিনিয়ন দিয়ে রাখি, যে বাচ্চাটা পড়াশোনা করে তার ঘরে একটা কাঁচের পেয়ালা রাখবেন,
তার মধ্যে একটু জল দেবেন আর 3টে দুব্য দেবেন যখন পড়াশোনা করছে। তাতে কি হবে, আপনি কয়েকদিন বুঝতে পারবেন না, কিন্তু তারপর কিন্তু দেবাশিস মুখার্জিকে ফোন করে জানাবেন যে দাদা আমার বাচ্চাটা মনে হচ্ছে কনসেন্ট্রেশনটা বেড়েছে পড়াশোনায়। কারণ জল হচ্ছে চন্দ্রকারক জিনিস, মন স্থির কারক, শান্ত স্নিগ্ধ। আর দুর্ব হচ্ছে কি বুধের জাতক, মানে বুধের মেইন কালার গ্রিন। এই চন্দ্র আর বুধ যখন একত্রিত হচ্ছে, যখন জলটা রয়েছে মাঝে মাঝে বাচ্চাটা ওদিকে দেখছে, তার মনটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হবে, তখন কিন্তু ওটা দেখবে আর পড়তে থাকবে। আপনারা এগুলো করুন। তারপরেও আমাদের কাছে একটা জিনিস আছে গণেশমুখী রুদ্রাক্ষ, যেটা খুব ফেমাস উত্তরাখণ্ডে। মানে আপনি ঋষিকেশ বলুন, গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ, কেদারনাথ, এইসব জায়গায়, যেমন আমাদের হরিদ্বারে আমাদের আশ্রম আছে, নিজেদের বাড়ি আছে। আপনারা জেনেই থাকবেন যে আমার নাম যখন দেবাশিস মুখার্জি, হরিদ্বারে দাদা বৌদির হোটেলটা কিন্তু আমাদেরই হোটেল, যেটা বলাই মুখার্জি নামে প্রতিষ্ঠিত করেছেন। তো সুতরাং ছোটবেলা থেকে এই হরিদ্বার বলুন, রাজরাপ্পা বলুন, নয়না দেবী বলুন, জ্বালামুখী বলুন, কামাখ্যা ধাম বলুন, তারাপীঠ বলুন, কঙ্কালীতলা বলুন, এগুলোকে একটা টাইমে একটা সময় না খেলা করে এসেছি আমি শ্মশানগুলোতে। আমি বুঝি, শুধু একটাই তফাৎ, আগে আমার চুল ছিল বড় বড়, কালো পোশাক পরে থাকতাম, এখন সেটাকে বন্ধ করেছি। তার কারণ হচ্ছে আপনাদের কারণে। কেন আমি কিন্তু বড় বড় সাধকদের হাতে সান্নিধ্য পেয়েছি, বড় বড় অনেক বড় বড় সাধকদের সান্নিধ্য পাওয়ার পরে আমি দিল্লিতে কোনো একটা ব্যক্তির বাড়ি থেকে এক ব্যক্তির বাড়িতে গেছিলাম, যে একটু কিছু কোনো কারণবশত ডেকেছিল। তা অন্য বাড়ির লোক বলছে যে দেখো কেমন লোক, তান্ত্রিক বাড়িতে ডেকে নিয়ে এসছে। তখন আমি আমার যারা সিনিয়র ছিলেন তাদেরকে বলেছিলাম যে আমি তো ড্রেসটা পরে আছি, কিন্তু আমি তো সন্ন্যাস নিইনি, তো এটা কি পড়া জরুরি? বলছে না, কোনো জরুরি নেই, তোমার বিদ্যাটাই মেন জরুরি, যে বিদ্যাটা দিয়ে মানুষের উপকার হবে। কোনো গাছের কোনো জরুরি হয় না, ফলটাই জরুরি হয়। তারপর থেকে আমি সিম্পল আছি, ভালো আছি, আজও সবার বাড়িতে যেতে পারি, আজও সবাইকে বিধান দিতে পারি। গণেশমুখী রুদ্রাক্ষ একটা, ওখানে থেকে একটু রুদ্রাক্ষটা দেবে আমাকে, দেখিয়ে দিই। ওই ওই যে ওটা, হ্যাঁ, গণেশমুখী রুদ্রাক্ষটা দেখুন, এখানে একদম সিম্বলিক দেওয়া, সার্টিফিকেট দেওয়া আছে গণেশমুখী রুদ্রাক্ষ। এটা পাবেন কোথায়? এটা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে পাবেন। আর এটার দাম কিন্তু বেশি না, আপনাদের সান্নিধ্যের মধ্যেই। হয়তো কোনো জায়গায় চাইবে 3000, কোনো জায়গায় যাবে 4000, কিন্তু এটার দাম হচ্ছে 1500 টাকা। এবার আপনি একটা পান্না পড়াবেন, কত টাকা পড়াবেন? 5000 টাকা, রতি ছড়তি পড়ালে 30,000 টাকা। কোনটা ভালো হলো আপনার, 1500 টাকাটা না 30,000 টাকাটা? তা আমি এখনকার বর্তমান সমাজে যে অবস্থা, যে দুরবস্থা যেভাবে চলছে, তাতে চাই যতটা পয়সা সেভ হোক। আর আমি কি পাবো? শুনুন, আপনারা যে আমাকে ফিস দিচ্ছেন না, সেটাতে আমার পেট চলে যায়। আর না দিয়ে অনেকে যে দিচ্ছি বলে চলে যায়, তা তো যায় আসে না, কারণ পুরোনো দিনের লোক আমি, আজকের নয়। যখন আমার জন্ম হয়েছে তখন আমাদের বাড়িতে 13খানা গাড়ি ছিল। সেই সময় ফরেনাররা আসতো, জার্মান থেকে আসতো, ডক্টর ম্যানফ্রেড, এমনকি নাগা সন্ন্যাসীরা এসে জুলুস করতো বাড়িতে, 50 জন 40 জন। তা সেই ঘরে ট্রেকার, মার্সিডিস, টয়টা গাড়ি ছোটবেলা থেকে দেখে এসেছি। আর এই বয়সে আমার দেখার কি প্রয়োজন আছে? এখন আমাকে ঈশ্বর যা দিয়েছে আমি খেয়ে পড়ে বেঁচে যাব। কিন্তু যদি অল্প জিনিস দিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে পারি, তাহলে কি আমি খুব বড় অপরাধী হলাম? কি মনে হয়? নিশ্চয়ই নয়। একদমই তাই। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন। দেখুন, জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনা, এটা কিন্তু অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া, এবং এই দুটোর মিশেলে যে মানুষটি তৈরি হয়েছেন তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। যে মানুষটি খুব ছোট্ট বয়স থেকেই তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, যে মানুষটি খুব অল্প বয়স থেকেই জেনে গিয়েছিল যে মানুষের জন্য করতে হবে, মানুষের সাধনার জন্য করতে হবে এবং মানুষের ভালোর জন্যই কর্ম করে যেতে হবে। এমন একজন ব্যক্তিত্ব যিনি দেশে বিদেশে বহু জায়গা থেকে স্বনামধন্য সম্মান কুড়িয়েছেন এবং মানুষের ভালোবাসা পেয়েছেন, এবং আপনাদের সামনে সেই মানুষটি আজকে হাজির হয়েছেন। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনেরা যাতে আগামী দিনে খুব ভালো থাকুন। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু অশান্তি রয়েছে। আমরা কিন্তু কেউই বলতে পারি না যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভীষণ সমৃদ্ধ, একদমই নয়। জীবন থাকলে নানা রকম বাধা বিপত্তি আসবেই, কিন্তু সেই বাধা বিপত্তিকে কাটিয়ে তুলবেন কিনা, কিংবা সেই বাধা বিপত্তি আপনি ধরে বসে থাকবেন, এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে। আর আপনি যদি সত্যি সত্যি চান নিজের জীবনকে কিংবা নিজের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে এবং আগামী জীবনটা আপনাদের চলার পথটা একটু মসৃণ করতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে দেবাশিস মুখার্জির সঙ্গে, যে মানুষটি ইতিমধ্যেই আইকন অফ ইন্ডিয়া 2024 সম্মানে সম্মানিত এবং ভূষিত। সেই মানুষটির কথা কিন্তু আলাদা করে বলার কিছুই থাকে না। যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন এবং কোথায় গেলে সঠিক সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন 8334926072 নম্বরে। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন শোভাবাজার, মুম্বাই, ব্যাঙ্গালোর, গৌহাটি এবং বাংলাদেশেরাও কিন্তু পেয়ে যাচ্ছেন দাদাকে।
আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছি যে আপনার জীবনে যে সকল সমস্যাগুলো আসছে কিংবা আসতে চলেছে সেই সমস্যাগুলো সম্পর্কে যে মানুষটি আপনাকে সঠিক প্রেডিকশন এবং সঠিক রেমেডি দিয়ে, সঠিক গাইডলাইন দিয়ে আপনাকে সঠিক পথ এবং দিশা দেখাতে পারেন, সেই মানুষটিকে আপনার মনের মণিকোঠায় স্থাপন করতে। যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার বিপদে সম্মুখীন হয়ে সম্মুখ সমরে লড়াই করতে। আমরা কিন্তু প্রত্যেকেই চাই দেখুন বিপদ মুক্ত একটা জীবন। আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার জীবনে যখনই বিপদের ঘনঘটা এসেছে তখনই কিন্তু আপনি পাশে কাউকে পাচ্ছেন না, কিন্তু যে মানুষটিকে হাত বাড়ালেই খুব সহজে আপনার বিপদে আপনি পাশে পাবেন সেই মানুষটি হচ্ছে দেবাশিস মুখার্জি, যিনি ইতিমধ্যেই দেশে বিদেশে বহু সম্মানে সম্মানিত এবং বহু ভালোবাসা পেয়ে আজকে আপনাদের সামনে এসেছেন। দাদা, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু প্রত্যেকটা মা বাবাই চাইছেন যে আমার ছেলেমেয়েরা যাতে একটু জীবনে উন্নতি করুক, কর্মক্ষেত্রে উন্নতি করুক কিংবা পড়াশোনার দিক থেকে আরেকটু ভালো রেজাল্ট করুক। তো সেই ধরনের ছাত্রছাত্রীদের জন্য আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে যারা পড়াশোনা কেরিয়ারে এগোতে চাইছেন, আমি তাদের বাড়ির প্যারেন্টসদের, গার্জেনদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ছাত্র হোক ছাত্রী হোক, গ্রিন সুতো হাতে বাঁধার চেষ্টা করুন। গ্রিন সুতো প্রচণ্ড প্রয়োজন, গ্রিন কালারটা প্রচণ্ড প্রয়োজন তাদের জন্য। তারপরে আর একটা কথা বলি, যেটি মানে আপনারা পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো আমার ধরার চেষ্টা করবেন। ইটস অ্যান লজিক্যাল টপিক। আমাদের গায়ে যদি একটা ছোট্ট ঘা হয়, আমরা যদি মনে করি যে ওপরে একটা ব্যান্ডেড মেরে দিলাম, ইনফেকশনটা কিন্তু ভেতরে রয়ে গেল। হয়তো ওপর থেকে শুকাচ্ছে, যেটা 3 দিনে শুকানোর কথা ওটা 15 দিন বাদে গিয়ে শুকাচ্ছে, কিন্তু ভেতরটা ড্যামেজ হয়ে রইল। এর মানে কি হলো? এর মানে একটাই হলো যে বাড়িতে বাচ্চাটা পড়াশোনা করতে পারছে না, বা আপনার বাড়িতে আপনার হাজবেন্ড, যে দাদা দিদিরা বৌদিরা দেখছেন বা কাকিমা জেঠিমারা দেখছেন, আপনাদের হাজবেন্ড বাড়িতে আসলেই চেঁচামেচি, উন্মাদনা, সব সময় ঝগড়া, অহরহ। যত বাচ্চাদেরকে বাড়ির ঝামেলা থেকে সরিয়ে রাখবেন ততই তাদের পক্ষে তাদের ব্রেনটা ঠিকঠাক কাজ করবে। মানসিক যন্ত্রণা, লোকের ঘরে অশান্তি, একটু ব্যক্তিগত মনোমালিন্য হতে পারে, কিন্তু বাচ্চাটার সামনে কিন্তু নয়। এটা কিন্তু সিস্টেম নয়। এটা করে কিন্তু আমরা ভুল করি। বাচ্চাটা পড়ছে আর স্বামী স্ত্রী ঝগড়া করছে, ওটাও কিন্তু দেখছে, একটা এফেক্ট কিন্তু এখানে পড়ে। এটা হচ্ছে মাস্ট। দ্বিতীয় কথা হচ্ছে আরও বড় বড় কয়েকটা জিনিস আছে, যেমন এই যে বললাম আপনার হাজব্যান্ড বাড়িতে আসলেই চেঁচামেচি। আরও কিছু ব্যাপার আছে, বাড়িতে আপনার মেয়ে হয়তো বড় হয়ে গেছে, ক্লাস 12 পাস করে গেছে, ছেলে মেয়ে মানে যে যার মতো সে চলে, মানে সে বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না। মেয়ে ওখানে বেরিয়ে গেল, ছেলে ওখানে বেরিয়ে গেল, বাড়িতে এলো, জুতো পরে হয়তো ঘরে ঢুকে গেল, বা জামা কাপড় দেখা গেল কোথায়, যে একটা সামনে যেখানে জামা কাপড় রাখার জায়গা সেখানে না রেখে যেখানে সেখানে বিছানায় ফেলে দিল জামা কাপড়। এই যে জিনিসগুলো। তারপর প্রথম কথা হচ্ছে নর্থ ইস্ট, ঈশান কোণ। ঈশান কোণে যদি টয়লেট আর কিচেন পাশাপাশি থাকে, তাহলে মনে করবেন যে আপনার বাস্তুর দোষের কারণে কিন্তু অনেক ক্ষেত্রে এটা 100% হতে পারে। আপনি যত পুজো পাঠ করান, বাড়ির নিচে হচ্ছে বাস্তু দেবতা শুয়ে থাকে, যার মাথা থাকে নর্থ ইস্টে, মানে ঈশান কোণে, আর সাউথ ওয়েস্টে পা থাকে। এবার নর্থ ইস্টে যখন উনি আছেন, হাত দুটো তুলে আপনাকে আশীর্বাদ করবেন, সেখানে যদি আপনি সেফটি ট্যাঙ্ক করে ফেলেন, তাহলে উনি আপনাকে আশীর্বাদ করবেনটা কোথা থেকে, কিভাবে করবেন? আমি জানি আজকের ডেটে সব ফ্ল্যাট বাড়ি বিক্রি হচ্ছে, ফ্ল্যাট করছে, কেউ সব মানচানা করে ফেলছে, কিন্তু সেক্ষেত্রে তাকে রেমেডি নিতে হবে, কিছু করার নেই। আমি আপনাকে ক্লিয়ার বলছি, কিছু করার নেই। আপনি পুজো করাবেন, কত পুজো করাবেন? সত্যনারায়ণ পুজো করাবেন, করান। কি করাবেন? আপনার বাস্তুটা ডিফেক্টও রয়েছে। বাস্তু এগুলো আপনারা কেন বুঝতে চান না? আপনারা বোঝার চেষ্টা করুন, কারণ বাস্তুটা নিয়ে, এই বাস্তু নিয়ে কিন্তু মিশরে, ইজিপ্টে কিন্তু 3 বছর পড়াশোনা করেছি আমি, সুতরাং বাস্তুটা আমি ভালো বুঝি। আই নো অল এভরিথিং ইন পিরামিডস। পিরামিডস কি জিনিস, কেন পিরামিড দেখতে লক্ষ লক্ষ মানুষ যায়, কি আছে ওই পিরামিডের ভিতরে, তুতানখামিন কে, কেন ওর মধ্যে ওনাকে রাখা হয়েছে, ওনার মিউজিয়ামে যতগুলো রয়েছে সব পুরনো দিনের সশরীরে সে ডেড বডিগুলো আজ অব্দি অক্ষত কিভাবে থাকতে পারে। আর একটা জিনিস চিন্তা করুন তো, পিরামিডের ব্যাপার বলতে গেলে অন্য টপিকে চলে যাচ্ছে আমি আস্তে আস্তে, আমি ঘুরে আসবো আবার। সাহারা মরুভূমির উপরে ইজিপ্টের মেন তুতানখামিনের পিরামিড। তা আমরা যখন পৃথিবীতে জন্ম নিই, ওই মরুভূমিতে ওই পিরামিডটা কে বানিয়েছিল? কে আছে সাহারা মরুভূমিতে? দূর দূরান্তর অব্দি বালি আর বালি, যেখানে কোনো ঠাঁই নেই। তার পিরামিডটার ভেতরেই বা সবটাকে কে রাখলো? আর আজও ওই সবটা ওখানে রয়েছে কিভাবে? আর পৃথিবীতে সব থেকে বড় হচ্ছে, বাড়িতে চাই এই যে বলি বাস্তুর দোষ, নর্থ ইস্টে প্রবলেম, এই যে বাচ্চার পড়াশোনা, এই যে স্বামী মাথা গরম করা, এই যে ধার দেনায় জড়িয়ে যাওয়া, আর বাস্তুর দেওয়ালে ড্যাম ধরা, মানে সেটাও বাস্তুর প্রবলেম হয়ে যাওয়া। আর মাসিমা জেঠিমা কাকিমা বৌদি দিদিদের
হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, আমি বারবার আমার কথাটা শুনুন। আপনারা কিচেনটা আপনারা ম্যানেজমেন্ট করেন, রান্নাঘরটা আপনারা দেখাশোনা করেন, সুতরাং ওই বেসিনের পাইপ থেকে আরম্ভ করে মশলার কৌটো থেকে আরম্ভ করে ওগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে চকচকে করে রাখুন, দেখবেন মনটা মন্দিরের মতো হয়ে উঠবে। ফ্রিজের মধ্যে গাদা গাদা মাছ রক্তাক্ত না রেখে অল্প করে নিয়ে আসুন, অল্প রাখুন, ফ্রিজ মুছে পরিষ্কার রাখুন। যতটা নেগেটিভ দিক থেকে সরে থাকা যায় আমরা ততটা ভালো থাকবো। আর আরেকটা কথা মাথায় রাখবেন, ঈশ্বর আপনাদেরকে পাঠিয়েছে পৃথিবীতে কিছু করার জন্যে, ধ্বংস হয়ে যাওয়ার জন্য না। নার্ভাস হবেন না, হটকারিতা করে দৌড়াতে হবে না কোনো জ্যোতিষীর কাছে, আমার কাছেও আসতে হবে না প্রয়োজন হলে, আমার প্রয়োজন পড়ে না, আমি বলছি আপনাদেরকে। কিন্তু যেটা করবেন ভেবে চিন্তে করবেন, যে আমি বলছি আপনি আপনার কাজটা পজিটিভ করুন, কারণ আপনার সামনে ড্রেন আছে, আপনাকে ঈশ্বর চোখ দিয়েছে, আপনি ড্রেনে পড়বেন না ড্রেনটা ক্রস করে চলে যাবেন, এটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য কিন্তু রেমেডি হয় এই দক্ষিণ যদি ঈশান কোণে যেটা বললো নর্থ ইস্টে যেটা যদি থাকে, তার জন্য বিশেষ কিছু একটা ব্যাপার নয়, বাড়িতে ভালো করে সুন্দরভাবে যেমন আমরা নবরাত্রি করি, মহালয়া থেকে নবমী অবধি নবরাত্রি করি, ঠিক সেরকম একটা ভালো পারদের শিবলিঙ্গ একটা বাড়িতে বসান, বসিয়ে মন দিয়ে একটু পুজো দিন। শত শিবলিঙ্গ পুজো দিলে যা পুণ্য ফল লাভ করা যায়, পারদের শিবলিঙ্গ, একটি পারদের শিবলিঙ্গ পুজো করলে তার দ্বিগুণ ফল লাভ করা যায়। তো পারদের শিবলিঙ্গটাকে সুন্দর করে পুজো দিন। আমি আপনাকে বলছি, যদি আপনার পুজো ঠিক থাকে তাহলে ভগবান কিন্তু আপনার সাথে বেইমানি করবে না। আর ভগবান সেই দিন বেইমানি করবে যেদিন আমরা পৃথিবী থেকে বেঁচে থাকবো না, তাই তো নাকি? একদমই তাই। এটাই কিন্তু দাদা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন এবং প্রত্যেকটা মুহূর্তে এটাই বলছেন যে বাস্তু কিন্তু আমাদের ভীষণ একটা প্রয়োজনীয় এবং একটা ভালোবাসার জায়গা। কারণ বাস্তু থেকেই কিন্তু আমরা অনেক কিছু পেয়ে থাকি, আমাদের রাগ, অভিমান, ভালোবাসা, কর্মে উন্নতি, প্রত্যেকটা দিকেই কিন্তু আমাদের বাস্তুকে ঘিরে, এবং সেই বাস্তুকে ভালো রাখার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার আপনার প্রত্যেকেই। বাস্তু যদি সঠিক পরিধানে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে কিন্তু জীবনে নানা দিক থেকে নানান বিপত্তি আসতেই পারে। কোন দিক থেকে বিপদ আসবে আমরা কিন্তু কেউই বলতে পারি না। তাই যারা বাস্তুতে বসবাস করছেন বাস্তুকে ভালোবাসুন, এবং বাস্তুকে অবশ্যই যারা ঘরের গৃহিণীরা রয়েছেন বাস্তুটাকে সুন্দর করে গুছিয়ে রাখুন, নিজের মনের মতন করেই গুছিয়ে রাখুন, যাতে আপনার স্বামী, সন্তান এবং বিভিন্ন পারিবারিক যারা সদস্য রয়েছে তারাও যাতে খুব সুন্দরভাবে একসাথে আপনারা থাকতে পারেন। এবং প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন যে মানুষটি ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে বিভিন্ন সম্মানের সম্মানিত এবং বিভিন্ন ভালোবাসা পেয়ে আসছে মানুষের, সেই মানুষটির কথা কিন্তু আলাদা করে বলার কিছুই থাকে না। প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু এটাই চাইছি, এবং দাদাও চাইছেন যাতে আপনারাও খুব সুন্দরভাবে একটু এগিয়ে যেতে পারেন। দেখুন, জীবনে বিপদ আসতেই পারে, কিন্তু সেই বিপদ আসলে ভয় পেলে চলবে না। একজন সঠিক মানুষ নির্বাচন করতে হবে আপনার জীবনে, যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার এই বিপদে আপনাকে একটু সুন্দর করে গাইড করে দিতে। আমরা তো এটাই চাইছি যে আপনাদের জীবনে যখনই বিপদ আসবে কিংবা বিপদের আভাস আসবে, এমন একটা মানুষ আপনার সামনে থাকুক যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তে আপনাকে বলে দেবে জীবনে বিপদ আসলে কখন আপনাকে সম্মুখ সমরে লড়াই করতে হবে, কিংবা সেই বিপদ কখন আসবে কিংবা কিভাবে আসবে, এবং সেই বিপদ থেকে আপনি কিংবা আপনার প্রিয়জনকে কি করে রক্ষা করবেন। এটাই হচ্ছে দেবাশিস মুখার্জির ইউএসপি, যে মানুষটি ইতিমধ্যেই কিন্তু গুরুকুল অ্যাস্ট্রো স্পিরিচুয়াল সোসাইটি এবং অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ প্রজেক্ট আইকন থেকে সম্মানিত, এবং যে মানুষটি ইতিমধ্যেই এত পুরস্কারে পুরস্কৃত হয়েছে সেই মানুষটির কথা তো আলাদা করে বলার কিছুই থাকে না। কারণ এত পুরস্কারে যিনি পুরস্কৃত সেই মানুষটির যে অসীম ক্ষমতা, যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, সেই মানুষটির কথা আলাদা করে বলার কিছুই থাকে না। প্রত্যেকটা মুহূর্তে আমরাও কিন্তু এটাই চাইছি আপনার মনের মণিকোঠায় এমন একজন মানুষকে বসিয়ে দিতে যিনি সত্যি সত্যিই পারেন আপনার যে কোনো সমস্যার সমাধান করতে। দাদা, আজকের দিনে দাঁড়িয়ে তো আমরা তো বিভিন্ন সময় দেখছি যে মাধ্যমিক পরীক্ষা যাচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাচ্ছে, এবং তারপরেই তো আমরা দেখতে পাচ্ছি যে আইএসসি মানে আইপিএস এর মতন পরীক্ষা যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য আপনারা কি বলবেন? আমি জানি না আজকে ও কারো ছাত্রদেরকে নিয়ে পড়েছে, সব স্টুডেন্টদেরকে নিয়ে পড়েছে, আমি বুঝতে পারছি না কেন স্টুডেন্টরা কি খারাপ রেজাল্ট করছো নাকি তোমরা? অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে কি, যে রেজাল্ট খারাপের উদ্দেশ্য দু তিনটে, কিছু মনে করো না যে ভাই বোনরা বা যারা ছোট হও আমার থেকে, তোমাদের একটা প্রবলেম হচ্ছে কি জানো, তোমাদের কলেজ স্কুল করার সময় না তোমরা কলেজটা স্কুলটা পড়াশোনাটাকে ফাঁকি দিয়ে ক্যান্টিনে আড্ডাটা বেশি হয়ে যায়। অ্যাকচুয়াল ম্যাটার হচ্ছে ওখানে। আর একটা কথা হচ্ছে, বললাম যখনই বুধ আর চন্দ্র নিচস্থ হবে তখনই তোমাদের মাইন্ডে এগুলোই আসবে। তো এইগুলোকে ঠিক তোমাদের রাখতে হবে। দেখো, একটা কথা হচ্ছে, আমি ইচ্ছা করলে কিন্তু আমার হাতটা কেটে ফেলে দিতে পারি না, আমি পারবো না, আমার ব্যথা হবে। ঠিক তোমাদের আমি একটা কথা বলছি, তোমাদের স্টাডিতে তোমরা কিন্তু যে হাত কাটছো,
তোমাদের স্টাডিটা নিজে কাটার চেষ্টা করছো, তোমরা ব্যথাটা বুঝতে পারছো না। তোমরা ব্যথাটা বুঝবে কবে? তখন বুঝবে যখন হাতে সময় থাকবে না। আর যাদের মনে হচ্ছে যে আমরা ভালো পড়াশোনা করে উচ্চ জায়গায় চলে গেছি, আমরা একটা জব পাচ্ছি না, ভালো একটা জব পাচ্ছি না, একটা ছোট্ট জিনিস বলবো, যদি শোনো, যদি শোনো তাহলে বলবো আমি একটা কথা, এই জন্ম উদ্ধার হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। কারোর ক্ষমতা নেই 9টা গ্রহের মধ্যে কেউ আটকাতে পারে যদি করতে পারো। মাথায় শুধু একটাই নাম মুখস্থ রাখতে হবে, কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ং কামনাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে। মা কামাখ্যার নামটা মনে 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 জপ করতে থাকো। যখন যাবে বাড়ি থেকে কোনো ইন্টারভিউ দিতে, যদি দেখো 100 লোকের পেপার জমা নেবে, তোমাকে টাইমলি বেরোতে গিয়ে তোমার বেরোতে লেট হয়ে গেছে, তুমি পৌঁছে গেছো, 99 জন হয়ে গেছে, তুমি লাস্ট, তুমি কিন্তু ডিপ্রেসড হবে না, টেনশন হবে না। ওই একই কথা বলবে মনে মনে, কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি নিত্যং কামেশ্বরী নমস্তুতে। মা কামাখ্যা একজন ব্রহ্মশিলা রূপে নীলাচলে বাস করছেন। তার দর্শনে আষাঢ় মাসে কোটি কোটি লোক কিন্তু দর্শনের জন্য যায়, যে মাগো তুমি আমাদের ভালো রেখো। তো কোটি মানুষকে ভালো রাখলে তোমরাও কিন্তু কোটি মানুষের মধ্যে একজন পড়ো। সুতরাং তোমরা ডাকো না তাই পাও না, ওনাকে ডাকো। বাড়িতে যেমন মাকে বলো না, মা তাড়াতাড়ি খেতে দাও, টাইম হয়ে গেছে, মা খাবারটা দেন, এইভাবেই এনাকে অন্তর থেকে ডাকো। কেন কামাখ্যায় বহু বছর থেকে 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 না আমি অনেক কিছু বুঝে গেছি, তত্ত্ব রহস্য কি তত্ত্ব, এগুলো আমার জানা আছে। তন্ত্রটাকে নিয়ে আমি ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না, কেন ওটাকে আমার শরীর রক্তে মিলিয়ে গেছে। আমার জীবনে রেকর্ড আছে যে কোন কোন পুজো কোথায় কোথায় করেছি। যারা এখানে দেখে অনুষ্ঠান দেখছেন, যদি প্রয়োজন পড়ে চলে যাবেন তারাপীঠে, শ্মশানে গিয়ে দেখবেন যে বামদেবেরও মূর্তি প্রতিষ্ঠা করা আছে, ঠিক তার পেছনে সত্যানন্দগিরি মহারাজেরও মূর্তি প্রতিষ্ঠা করা আছে পাথরের। তার কারণ হচ্ছে ওই সেই তারাপীঠ ছিল যে তারাপীঠে জঙ্গল শ্মশান ছিল, সেই তখন থেকে তারাপীঠে উন্মাদনার মতো হোমযজ্ঞ পুজো হোমযজ্ঞ করে 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 এসেছি। আজকে না তারাপীঠটা চেঞ্জ হয়েছে। সুতরাং আপনারা আপনাদের মতন ভাবে, আমি যেটা বলছি জবটা মনে মনে করুন দয়া করে। দেবাশিস মুখার্জি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ, যে মানুষটি কিন্তু 8 থেকে 80 প্রত্যেকটা মানুষের কথাই ভাবেন। আর আজকের দিনে দাঁড়িয়ে যারা আগামী প্রজন্ম কিংবা যারা আগামী দিনের সৈনিক আমাদের, তাদের জন্য কিন্তু দাদা প্রত্যেকটা মুহূর্তে ভেবে চলেছেন। সেই সকল স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন কিংবা কর্মক্ষেত্রে যাবেন, নতুন জীবন শুরু করবেন, তাদের জন্য কিন্তু দাদা অনেকটাই ভাবছেন। কারণ তারাই হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের প্রজন্ম। আগামী প্রজন্ম যদি সঠিক পথে না চলে, তাহলে দেখবেন আপনাদের বাকি জীবনটা এমনিতেই কিরম এলোমেলো হয়ে যাবে। এবং তার জন্যই কিন্তু দেবাশিস মুখার্জি, যদি আপনারা সত্যি সত্যি চান নিজের জীবনকে একটু সমৃদ্ধ করে গড়ে তুলবেন, কিংবা যেসব বাবা মারা এখনো চিন্তায় রয়েছেন যে ছেলে মেয়ের পড়াশুনো কেন ঠিক পথে হচ্ছে না, কিংবা কোথাও গিয়ে হয়তো আপনারা মনে করছেন যে ছেলে মেয়ের পড়াশোনা আটকে গিয়েছে, এবং যারা এখনো স্টুডেন্ট লাইফে রয়েছেন কিংবা আগামী দিনে কর্মে যাবেন, তারাও হয়তো ভাবছেন যে না, এই মুহূর্তে একটু কোনো মানুষের সাজেশন ভীষণ প্রয়োজন। কারণ কোন পথে গেলে কিংবা কোন দিকটা নিলে আমাদের জীবনের সঠিক মার্গ আমরা দেখতে পাবো, তার জন্যই কিন্তু দেবাশিস মুখার্জি। এবং যারা এখনো সমস্যায় রয়েছেন তারা তো যোগাযোগ করবেন, যারা তাদের সঙ্গে অলরেডি যোগাযোগ করেছেন তারা তো প্রত্যেকেই জানেন সকলের জন্যই রয়েছে বুকিং নাম্বারটা, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8334926072 নাম্বারে। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শোভাবাজার, মুম্বাই, ব্যাঙ্গালোর, গৌহাটি এবং বাংলাদেশও। বাংলাদেশবাসীদের জন্য কিন্তু দাদা প্রত্যেকটা মুহূর্তে ভাবছেন এবং আগামী দিনেও ভাববেন। এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ যিনি সত্যিই বিরল, যিনি 2005 সাল থেকে মিডিয়া জগতে রয়েছেন এবং যিনি চোখের সামনে দেখেছেন বহু মানুষের উন্নতি, এবং আগামী দিনে এবং আগামী সময় কিন্তু আপনাদের সময়। আপনারা যদি সত্যি সত্যিই চান আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেবাশিস মুখার্জির সঙ্গে। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।